নজিরবিহীন পাহাড়ি ঢলে ধ্বংসস্তূপ নেপালের ৩ জেলা, ৩৫৯ মরদেহ উদ্ধার, নিখোঁজ ২৮ দেশের ১৫০০ পর্যটক। এবার ভারতের বিহার উত্তরপ্রদেশে বন্যা সতর্কতা। শাহবাগ স্কোয়ারে বক্তৃতা দিয়ে পার্লামেন্টে বক্তৃতা দিয়ে এক কথা না। মাননীয় সদস্যবৃন্দ অপেক্ষা করুন, উত্তর দেন। মাননীয় সদস্য কি শুনতাম, কেউ তো শুনছেন, কথাই বলতে দেবেন না, এই অ্যাটিটিউড খুবই খারাপ। সংসদে হট্টগোলের পর ওয়াকআউট বিরোধী দলের। আইন প্রণয়নে সহযোগিতা না করার উদ্দেশ্য বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। সংসদীয় স্বৈরতন্ত্রের অভিযোগ নাহিদ। রাষ্ট্রপতির সঙ্গে সিএসের বৈঠক। সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, বছরের শেষ দিকে হবে প্রথম ধাপের ভোট, জানালেন প্রধান নির্বাচন কমিশনার। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগে আগ্রহী চীন। চুক্তি সেপ্টেম্বরে এগিয়ে নিতে চায় রাজনৈতিক সম্পর্ক। ৩ বস্তিতে আবাসন নির্মাণে দেবে ১০,০০০ কোটি টাকা। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ঢালাও ব্যর্থ বলা পল্টনে জনসভার বক্তব্যের মতো। স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্য ঘিরে সংসদে বিরোধী দলীয় এমপিদের হট্টগোল। সংসদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে যুক্তি দিয়ে বক্তব্য খণ্ডন ও কথা বলার স্বাধীনতা হরণ না করার আহ্বান জানিয়েছেন স্পিকার। এক পর্যায়ে ওয়াকআউট করে সংসদীয় স্বৈরতন্ত্রের অভিযোগ করে বিরোধী দলের এমপিরা। এদিকে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশ ইতিবাচক হলেও মক্কা নিরাপত্তা জোটে এখনই যোগ দেওয়ার সুযোগ নেই। প্রথম দিনের অধিবেশনের পর ৩০ আগস্ট পর্যন্ত মুলতবি করা হয়েছে সংসদ। আমরা পুরা সংস্কার চাই, আমরা গণভোটের বাস্তবায়ন চাই, এবং আমরা এইভাবে খণ্ডিত কোনো প্রসেসের অংশ হতে চাই না। এই জন্য আমরা এখন আর এই আলোচনায় আমরা অংশগ্রহণ করব না। এই পর্বে আমরা সংসদ থেকে বিদায় নিচ্ছি। আমরা আবার ওয়াকআউট করছি। সংস্কার আর গণভোটের পূর্ণ বাস্তবায়নের দাবিতে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিন শেষ সেশনে ওয়াকআউট করে বিরোধী দল। অংশগ্রহণ করেন, পক্ষ বিপক্ষ বিতর্ক থাকবে। আইন প্রণয়ন কার্যক্রমে সহযোগিতা না করার উদ্দেশ্যে অধিবেশন ত্যাগ করার অভিযোগ তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী। উদ্দেশ্য ছিল প্রধানত এই আইন প্রণয়ন কর্মকাণ্ডে সহযোগিতা না করা। এই আইনগুলো পার্লামেন্টে আসুক, এই দাবি প্রথম সেশন থেকে তাদেরই ছিল। ওয়াকআউটের পরে অধিবেশন কক্ষের বাইরে এসে স্পিকারের বিরুদ্ধে পক্ষপাত ও সংসদীয় স্বৈরতন্ত্রের অভিযোগ তোলে বিরোধী দল। আমরা একটা সংসদীয় একটা স্বেচ্ছাচারিতা দেখতে পাচ্ছি, সংসদীয় একটা স্বৈরতন্ত্র দেখতে পাচ্ছি সরকারের পক্ষ থেকে, যেখানে স্পিকার এবং সরকার দল তারা এককভাবে এই পুরো জিনিসটা পরিচালনা করছে সংসদ। ফলে সেটার প্রতিবাদ স্বরূপ আমরা বের হয়ে এসেছি। শাহবাগ স্কোয়ারে বক্তৃতা দিয়ে পার্লামেন্টে বক্তৃতা দিয়ে এক কথা না। নির্ধারিত। এর আগে জামায়াতের সংসদ সদস্য শফিকুল ইসলামের সম্পূরক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের এই বক্তব্যের প্রেক্ষিতে শুরু হয় বিরোধী দলীয় এমপিদের হট্টগোল। পরিস্থিতি স্বাভাবিক করতে বেগ পেতে হয় স্পিকারকে। সংসদে তো কথা বলার জায়গা, কথার মাধ্যমে, যুক্তির মাধ্যমে অপর পক্ষের বক্তব্যকে খণ্ডন করা যাবে। কথা বলার স্বাধীনতা হরণ করবেন না। পরামর্শ সহিষ্ণুতা না থাকলে গণতন্ত্র ব্যর্থ হবে এই দেশে। পরে ফ্লোর পেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের তীব্র সমালোচনা করেন বিরোধী দলীয় নেতা। সংসদ অধিবেশন যেদিন থেকে বসা শুরু হয়েছে সেদিন থেকেই তিনি তুচ্ছ তাচ্ছিল্য করে সবাইকে তিনি বলেছেন যে এই সংসদে তিনি শিক্ষকের ভূমিকা পালন করবেন। আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই মাননীয় স্পিকার। সঙ্গীরা তো মনে করে, আমি নিজেও মনে করি যে এইটা কালচারাল না, এইটা পার্লামেন্টারিয়ান ফ্যাসিজম। এটা হওয়া উচিত না। মক্কা চুক্তি এবং সরকারের পররাষ্ট্রনীতি নিয়ে সংসদ সদস্যদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান জানান, ইতিবাচকভাবে দেখলেও এখনই মক্কা চুক্তিতে যুক্ত হতে পারছে না বাংলাদেশ। এই প্যাক্টটিকে ইতিবাচক হিসেবে দেখছি। এতে যোগদান করার বিষয়টি এখনো আসেনি, কারণ এটা নির্ভর করছে যারা এই প্যাক্টের সদস্য তাদের অভিপ্রায়ের উপর। তারা যদি অভিপ্রায় প্রকাশ করেন বাংলাদেশকে এই প্যাক্টে নেবার জন্য, তাহলে পরে আমরা নিশ্চয়ই সেটা ইতিবাচকভাবে বিবেচনা করব। এদিকে অধিবেশনের শুরুতেই নেপালের ট্র্যাজেডিতে শোক প্রস্তাব গ্রহণ করে সংসদ। নেপালের সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ, ব্যাপক প্রাণহানি, ক্ষয়ক্ষতির প্রেক্ষিতে আমি শোক প্রস্তাবের জন্য অনুরোধ করছি। নজিরবিহীন পাহাড়ি ঢলে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে রসুয়া সহ নেপালের ৩ জেলা। বেড়েছে লাশের মিছিল। এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে নারী শিশু সহ ৩৫৯ জনের মরদেহ। নিখোঁজ আছেন ২৬ দেশের প্রায় ১৫০০ পর্যটক। নেপাল তিব্বত সীমান্ত এলাকায় উদ্ধার কাজ চললেও বিস্তীর্ণ জনপদ কাদামাটি আর পাথরে চাপা পড়ায় উদ্ধারকারীদের হিমশিম অবস্থা। এ অবস্থায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান, বাংলাদেশ সহ বিভিন্ন দেশ।
আবারও ক্ষতবিক্ষত হিমালয় কন্যা নেপাল। 2015 সালের ভয়াবহ ভূমিকম্পের 10 বছর পর এবার প্রলয়ঙ্করী পাহাড়ি ঢলে লণ্ডভণ্ড দেশটির তিব্বত সীমান্তবর্তী 3 জেলা। মাইলের পর মাইল কেবল ধ্বংসস্তূপ, কাদামাটি আর পাথরে চাপা পড়েছে বাড়িঘর, রাস্তাঘাট সহ সবকিছু। স্রোতের তোরে ভেসে গেছে সড়ক, সেতু, বিদ্যুৎ কেন্দ্র। নিশ্চিহ্ন জনপদ জুড়ে এখন কেবল হাহাকার। নেপালের ভুটেগসি ত্রিশুলি নদী হয়ে ভয়াবহ এই আকস্মিক বন্যা আঘাত হানে তিব্বত সীমান্তবর্তী এলাকায়। রসুয়া ও নুয়াকোট সহ সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে পানির স্রোতের সঙ্গে নেমে আসে বিপুল পরিমাণে কাদা, পাথর সহ ধ্বংসাবশেষ। নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলছে, কিছুক্ষণ পরপরই নতুন মরদেহ উদ্ধার করা হচ্ছে। নিখোঁজও আছেন শত শত মানুষ। উদ্ধার অভিযান চলমান থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এখন পর্যন্ত কোনো আমরা বাংলাদেশি কারোর এরকম নিখোঁজ হওয়া বা মৃত্যুর খবর পাইনি। ধ্বংসের মাত্রা এতটাই ভয়াবহ যে বহু এলাকায় এখনো পৌঁছানো যাচ্ছে না। বিদ্যুৎ নেই, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, নেই ইন্টারনেটও। কোথাও পুরো গ্রামই পানির স্রোতে নিশ্চিহ্ন হয়ে গেছে। নেপালি সেনাবাহিনীর প্রায় 2000 সদস্য স্থল ও আকাশপথে উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। হেলিকপ্টারে চলছে আটকে পড়াদের উদ্ধার ও ত্রাণ পৌঁছানোর কাজ। মানুষের প্রাণহানির পাশাপাশি ব্যাপক সম্পদহানি হয়েছে। ত্রিশুলি বাজার পুরোপুরি ভেসে গেছে। বেত্রাপতি বাজার, ঢুঙ্গে ও দেবীঘাট বাজারও নদীর স্রোতে নিশ্চিহ্ন হয়ে গেছে। এখন সেখানে মাত্র 4 থেকে 5টি বাড়ি টিকে আছে। প্রথম দিকে এই দুর্যোগের পেছনে ভূমিকম্পকে দায়ী করা হলেও পরে অবশ্য তথ্য সংশোধন করা হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে, কোনো ভূমিকম্প হয়নি। হিমবাহের একটি বিশাল অংশ ধসে পড়া এবং এর সঙ্গে নেমে আসা পাথর, কাদা ও ধ্বংসাবশেষ থেকেই সৃষ্টি হয় এই বিপর্যয়কর পাহাড়ি ঢল। ভয়াবহ এই মানবিক বিপর্যয় নেপালের পাশে দাঁড়িয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। যুক্তরাষ্ট্র জরুরি সহায়তার জন্য $5 লাখ দেয়ার ঘোষণা দিয়েছে। ভারত পাঠিয়েছে 10 টন ত্রাণ সামগ্রী। চীনও সীমান্তের দুর্গত এলাকায় উদ্ধার ও ত্রাণ তৎপরতা জোরদার করেছে। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, কানাডা, পাকিস্তান, বাংলাদেশ সহ আরও কয়েকটি দেশ সহায়তার আশ্বাস দিয়েছে। জাতিসংঘ জরুরি চিকিৎসা সরঞ্জাম ও প্রয়োজনীয় সামগ্রী পাঠানোর কথা জানিয়েছে। বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার। বৈঠকে স্থানীয় সরকার নির্বাচনের সার্বিক প্রস্তুতি এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিকেলে ব্রিফিংয়ের কথা জানিয়েছেন সিইসি। বলেন, সেপ্টেম্বরে ঘোষণা করা হবে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল। বছরের শেষ দিকে হবে প্রথম ধাপের ভোট। দেশের 23তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের এটি প্রথম সাক্ষাৎ। বৃহস্পতিবার দুপুরে CCAMM নাসির উদ্দিনের নেতৃত্বে কমিশনার আব্দুর রহমান এল মাসুদ, মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সানাউল্লাহ সহ ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বঙ্গভবনে যান। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর বিকেলে ব্রিফিং করে সিইসি বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন অত্যন্ত সুন্দর ও সফল হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি। সেই ধারা বজায় রেখে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে প্রস্তুতির কথা রাষ্ট্রপতিকে জানিয়েছে কমিশন। বারবার করে উনি বলেছেন যে আপনারা একটা অত্যন্ত সুন্দর একটা নির্বাচন দিয়েছেন, খুব শান্তিপূর্ণভাবে নির্বাচনটা হয়েছে, খুব ভালোভাবে নির্বাচন হয়েছে, দেশে বিদেশে প্রশংসিত হয়েছে, এরকম একটা নির্বাচন আপনারা দিয়েছেন। আমি এটার পরে বললাম যে স্যার, আমরা তো একইভাবে স্থানীয় সরকার নির্বাচনটাও করতে চাই। স্থানীয় সরকার নির্বাচনটাও আমরা ভেরি প্রফেশনালি, ইন এ ভেরি ক্রেডিবল ম্যানার আমরা করতে চাই এবং ওনার জন্য এই ব্যাপারে ওনার সহায়তা চেয়েছি আমরা। সেপ্টেম্বরেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়া হবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। পার্টিকুলারলি ওই যে ঠাকুরগাঁওয়ের জন্য আবার একটা বাই ইলেকশন আছে, ওটাও আমার 90 দিনের মধ্যে শেষ করতে হবে। এটা 90 দিনের মধ্যে শেষ করতে গেলে তাহলে যাতে ক্ল্যাশ না হয়, কারণ আমার তো ইউনিয়ন পরিষদ তো ঠাকুরগাঁও আছে, যাতে ক্ল্যাশ যাতে না হয় সেটা ইনশিওর করে আগাতে হচ্ছে আমাদেরকে। তো ইন এনি কেস আমার মনে হয় আমরা এই সেপ্টেম্বরের মধ্যে একটা শিডিউল দিতে পারবো। স্থানীয় সরকার নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনার কথা জানান প্রধান নির্বাচন কমিশনার। এখানেও ঢোকানোর জন্য আমরা প্রপোজাল তো অলরেডি মন্ত্রণালয়ে চলে। আমিনবাজারের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পে বিনিয়োগ করতে চায় চীন।
চুক্তি সেপ্টেম্বরে এবং 2028 সালে হবে বিদ্যুৎ উৎপাদন। সচিবালয়ে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সাক্ষাতের পর ব্রিফিংয়ে কথা জানান এলজিআরডি প্রতিমন্ত্রী। বলেন, বিএনপি সরকারের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক এগিয়ে নিতে চায় দেশটি। চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের পর দুদেশের সম্পর্কে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা, বর্জ্য থেকে বিদ্যুৎ, গ্রিন এনার্জি উৎপাদন এবং বস্তি উন্নয়ন সহ বিভিন্ন খাতে সহযোগিতায় দীর্ঘদিন ধরেই আগ্রহী চীন। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের পর এসব খাতে বিনিয়োগের আগ্রহ আরও বেড়েছে চীনের। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে এলজিআরডি মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে বৈঠক করেন চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন। বৈঠক শেষে বলেন, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরের পর দুই দেশের সম্পর্ক নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। মোংলা বন্দর ও তিস্তা প্রকল্প সহ নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহের কথা জানান তিনি। Honorable Prime Minister, very successful visit, a landmark visit. We decided to build China-Bangladesh Community for Shared Future in the new year. It is new definition for China-Bangladesh cooperation. So under this framework, we are moving forward in cooperation in all the area, especially economic cooperation. বিনিয়োগের পাশাপাশি বিএনপি সরকারের সঙ্গে চীন রাজনৈতিক সম্পর্ক বাড়াতে চায় বলে জানান এলজিআরডি প্রতিমন্ত্রী। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পে বিনিয়োগে সেপ্টেম্বরে চুক্তি হবে চীনের সঙ্গে। ওয়েস্ট টু এনার্জি প্রজেক্টটা তাদের দেশের কোম্পানি করছে। 1.5 বছরের মধ্যে তারা জাতীয় গ্রিডে 42 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে তারা ওখান থেকে দিবেন। চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠান রয়েছে চায়নাতে 2 সেপ্টেম্বর। আর 21 টাকা 70 সেন্ট হিসাবে আমরা বিদ্যুৎ তাদের কাছ থেকে ক্রয় করব, মানে 25 টাকা ইউনিট। এটা এমনিতে মনে হচ্ছে অনেক বেশি, কিন্তু আমাদের লাভটা হচ্ছে অন্য জায়গায়। আমাদের ময়লা আবর্জনাগুলো তো তারা ধ্বংস করে দিচ্ছে, এবং সেখানে যে ময়লা আবর্জনা ওয়েস্ট থাকছে সেখান থেকে জৈব সার হচ্ছে। রাজধানীর গুলশান, মহাখালী ও কড়াইল বস্তির উন্নয়নে আবাসন নির্মাণে প্রায় 10,000 কোটি টাকা বিনিয়োগে চীন রাজি বলেও জানান প্রতিমন্ত্রী। আধুনিক আবাসন ব্যবস্থা যেখানে তারা ফ্রি বসবাস করতে পারবে আর কি, এটা প্রায় 10,000 কোটি টাকার প্রজেক্ট। তারা বলেছে যে পুরোটা যদি একসাথে আমরা নাও পারি, আমরা প্রায়োরিটি বেসিসে পর্যায়ক্রমে আমরা এখানে ইনভেস্ট করব। চীন থেকে যুদ্ধ বিমান কেনার বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করেননি কেউ।